আসসালামু আলাইকুম। সকলকেই সহজ পাঠশালার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মিরাজ আহমেদ আবার আপনাদের সামনে এসেছি রসায়নের একটি বিষয় নিয়ে। আজকে আমরা পড়ব অনার্স প্রথম বর্ষে মৌলিক জৈব রসায়নের একটি বিষয়। আজকে যে বিষয়টি আমরা পড়ব সেই বিষয়টি হচ্ছে যোজ্যতা বন্ধন মতবাদ। তো এই যোজ্যতা বন্ধন মতবাদটা কি, কিভাবে এলো, এইগুলো বিষয় নিয়ে আমরা পড়ব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে যোজ্যতা বন্ধন মতবাদটা প্রবর্তন করেছিলেন কে? এই যোজ্যতা বন্ধন মতবাদটা প্রবর্তন করেন বিজ্ঞানী হিটলার ও লন্ডন নামে দুইজন বিজ্ঞানী, বিজ্ঞানী হিটলার এবং বিজ্ঞানী লন্ডন, এই নামে দুইজন বিজ্ঞানী এই যোজ্যতা বন্ধন মতবাদটা প্রবর্তন করেন। এখন এই যে যোজ্যতা বন্ধন মতবাদটা প্রবর্তন করেন বিজ্ঞানী হিটলার এবং লন্ডন, এই মতবাদটাকে একটু পরিবর্তন করেছিলেন বিজ্ঞানী পলিং ও বিজ্ঞানী শেল্টার। তাহলে এই যোজ্যতা বন্ধন মতবাদটা প্রবর্তন করেন বিজ্ঞানী হিটলার এবং বিজ্ঞানী লন্ডন, এবং পরবর্তীতে এই যোজ্যতা বন্ধন মতবাদটাকে একটু পরিবর্তন করেন বিজ্ঞানী পলিং এবং বিজ্ঞানী শেল্টার। তাহলে আমরা এই দুইটা বিষয় বুঝতে পেরেছি যে বিজ্ঞানী লন্ডন এবং হিটলার এটি প্রবর্তন করেন এবং পলিং এবং শেল্টার এই মতবাদটিকে একটু পরিবর্তন করেন। এখন আমরা যাব এই মতবাদটা কি তার ভিতরে। তো আমরা এই যে মতবাদ, এই মতবাদটা কি তার ভিতরে যাই। এই মতবাদের 5টি কথা আছে। এই যে মতবাদটা আছে এই মতবাদের কথা হচ্ছে 5টি কথা আছে। 5টি কথা কি কি? 1 নং কথা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন নিয়ে। 1 নং কথা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এখানে যোজ্যতা ইলেকট্রনটা আমরা একটু দেখব। কোন মৌলের সর্বশেষ শক্তি স্তর বা সর্ববহিস্থ শক্তি স্তরে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে যতটুকু অযুগ্ম ইলেকট্রন থাকবে সেই অযুগ্ম ইলেকট্রনের সংখ্যাটাই হচ্ছে তার যোজনী। যেমন আমি এখানে একটু বাংলায় লিখে দিই। কোন মৌলের সর্ববহিস্থ শক্তি স্তর, সর্ববহিস্থ শক্তি স্তর, কোন মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়টি অযুগ্ম ইলেকট্রন থাকবে, যে কয়টি অযুগ্ম ইলেকট্রন থাকবে, ঠিক সেই কয়টি হলো ঠিক সেই, আচ্ছা এটা ঠিক সেই না দিয়ে আমরা অন্যভাবে দিতে পারি। কোন মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়টি অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে তার যোজনী, সেটি তার যোজনী। এখন যারা লিখতে চাও এটা লিখে নাও, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে লিখতে পারো বা এমনি লিখে নাও। এখন বিষয়টি হচ্ছে এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা হচ্ছে ধরেন আমি ক্লোরিন, যে আমাদের মৌলটি আছে ক্লোরিন হচ্ছে 17 নম্বর মৌল। এই 17 নম্বর মৌলের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দাঁড়াবে 1s2 2s2 2p6 3s2 3p5 5 আর 2 7, আচ্ছা 2 2 4 10 10 আর 12 17, আচ্ছা 17। এখন এই যে 3p এখানে যদি আমি একটুটাকে ভাঙি তাহলে এভাবে লেখা যায় 3px2 3py2 3pz1। তো এইখানে আমরা এই দেখতে পারি সর্ববহিস্থ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1টি, কারণ জেডে কয়টা আছে? এই জেড অরবিটালে একটা আছে। তাহলে এই যে তার সর্ববহিস্থ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, তাই এই ক্লোরিন এর যোজনী 1, তাই এই ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এইটাই হচ্ছে যোজ্যতা বন্ধন মতবাদের প্রথম কথা, যে যদি কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী হচ্ছে 1, বা যদি আরো বেশি থাকে তাহলে সেটি। তাহলে আমরা বুঝতে পেরেছি প্রথম কথাটি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তাহলে একটি মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে ঠিক যে কয়টি ইলেকট্রন থাকবে সেই কয়টি ইলেকট্রনের সংখ্যাটাই হচ্ছে যোজনীর সংখ্যা। তাহলে আমরা প্রথম কথা ছিল যোজনী। 5টির ভিতরে প্রথম কথা ছিল যোজনী, সেটা আমরা বুঝতে পারছি।
এখন দ্বিতীয় কথাটা কি? এখন দ্বিতীয় কথাটি হচ্ছে যে অরবিটালে বন্ধন গঠন করবে। হ্যাঁ, যে বন্ধন যে গঠিত হবে, বন্ধন যখন গঠিত হবে, এই বন্ধন গঠনের সময়, এই বন্ধন গঠনের সময়, হ্যাঁ, যে ইলেকট্রন, এই স্পিন, স্পিন দুইটা বিপরীতমুখী হবে। ধরলাম এইটা একটা স্পিন, একটা ইলেকট্রনের, এইটা একটা স্পিন, আর একটা স্পিন অবশ্যই তার বিপরীত দিকে হবে। তো দুইটা বিপরীতমুখী স্পিনের অতিক্রমণের ফলে যে অরবিটাল গঠিত হবে, সেটা সেই তার মাধ্যমে সমযোজী বন্ধনটা গঠিত হবে। তাহলে দ্বিতীয় কথাটি হচ্ছে দুটি পরমাণুর একটির সাথে আরেকটি অরবিটাল দুইটি অযুগ্ম ইলেকট্রনের মাধ্যমে বন্ধন গঠন করবে। তাহলে দ্বিতীয়টি হচ্ছে বন্ধন। কিভাবে বন্ধন গঠন করবে? দ্বিতীয় কথা হচ্ছে বন্ধন গঠন করবে কিভাবে? দুইটা বিপরীত স্পিন, দুইটা বিপরীত স্পিনের মাধ্যমে অরবিটাল দ্বয় পাশাপাশি অতিক্রমণ হোক বা সামনাসামনি অতিক্রমণ হোক, অতিক্রমণ গঠন করে বন্ধন গঠন করে। তাহলে দ্বিতীয় কথাটা আমরা এভাবে লিখতে পারি। তাহলে দ্বিতীয় বিষয়টি আমাদের গেল। তাহলে আমাদের থাকলো আর মাত্র তিনটি বিষয়। তৃতীয় বিষয়টি আপেক্ষিক স্থিতিশীলতা। আপেক্ষিক স্থিতিশীলতা যে আমরা দিতে পারি স্থিতিশীলতা। আমরা তো সব সময় যে কোনো জিনিসকে আমরা স্থিতিশীল রাখতে চাই, সবাই সব সময় স্থিতিশীল থাকতে। তাহলে স্থিতিশীলতাটা কিভাবে ব্যাখ্যা করব? স্থিতিশীলতা বিষয়টি হচ্ছে আমাদের যে মৌল সমূহ যখন বন্ধনে অংশগ্রহণ করে, তখন পারমাণবিক অরবিটাল যেটা আছে, পারমাণবিক অরবিটাল, এই পারমাণবিক অরবিটাল এর স্থিতিশীলতাটা বেশি, পারমাণবিক অরবিটালের স্থিতিশীলতাটা বেশি। আর আণবিক যে অরবিটাল আছে, সেই আণবিক অরবিটালের স্থিতিশীলতা কম হয়। এর হবে কম আর এর হবে বেশি। যদি পারমাণবিক অরবিটালের স্থিতিশীলতা বেশি হয় এবং আণবিক অরবিটালের স্থিতিশীলতা কম হয়, ঠিক তখনই সেই বন্ধনটা স্থিতিশীল হয়। তো বন্ধন তো সবসময় স্থিতিশীল থাকতে চাইবে, সেই জন্য পারমাণবিক অরবিটালের স্থিতিশীলতা বেশি এবং আণবিক অরবিটালের স্থিতিশীলতা কম। এইটাই গেল আমাদের তৃতীয় কথা। এখন চতুর্থ কথা হচ্ছে অধিক্রমণ। অধিক্রমণের একটা মাত্রা আছে, অধিক্রমণের মাত্রা আছে, অধিক্রমণ, এই অধিক্রমণের একটা মাত্রা আছে। মাত্রাটা কি? অধিক্রমণের মাত্রা বা পরিমাণ যদি বেশি হয় তাহলে বন্ধনটা শক্তিশালী হয়, আর যদি অধিক্রমণের মাত্রা কম হয় তখন বন্ধনটা কম হয়। যেমন পাশাপাশি যদি অধিক্রমণ গঠন করে তখন কি বন্ধন গঠিত হয়? সিগমা বন্ধন গঠিত হয়। সিগমা বন্ধন গঠিত হলে ওইটা শক্তিশালী বেশি, ওইটা শক্তিশালী বেশি। কেন শক্তিশালী বেশি? কারণ এইটা হচ্ছে যে অধিক্রমণের মাত্রা সেটা বেশি। আরেকটা আছে পাই বন্ধন। এই বন্ধনে কি ঘটে? অধিক্রমণের মাত্রাটা কম, এইটাতে হচ্ছে বেশি, সিগমাতে বেশি, আর এইটাতে হচ্ছে কম। তাই এই বন্ধনটা তুলনামূলক দুর্বল, তুলনামূলক দুর্বল। কার থেকে দুর্বল? সিগমা বন্ধন থেকে দুর্বল। তাহলে আমরা বুঝতে পারছি অধিক্রমণের মাত্রার উপর বন্ধন দৈর্ঘ্য, অধিক্রমণের মাত্রার উপর নির্ভর করে। যদি অধিক্রমণের মাত্রাটা বেশি হয় তাহলে বন্ধনটা শক্তিশালী হয়, আর অধিক্রমণের মাত্রা যদি কম হয় বন্ধনটা দুর্বল হয়। আর এখন এই যে অধিক্রমণ, এই অধিক্রমণটা আমরা 5 নাম্বার হিসেবে বলতে পারি যে একটা হচ্ছে সিগমা, আরেকটি হচ্ছে সিগমা, আরেকটি হচ্ছে পাই। সিগমা সামনাসামনি অতিক্রমণ গঠন করে। সিগমাতে কি হয়? সামনাসামনি, অনেকটাই যে এরকম, হ্যাঁ অনেকটাই যে এরকম সামনাসামনি। আর পাইটা কি? এটা এই যে অনেকটাই যে এরকম পাশাপাশি, পাশাপাশি অতিক্রমণের ফলে সৃষ্টি হয়। যেমন এই জায়গায় পাশাপাশি ঘটছে, হ্যাঁ এই জায়গায় দুইটা বিপরীত স্পিনের ইলেকট্রন, বা এই জায়গায় দুইটা বিপরীত স্পিনের ইলেকট্রন। তো এইটার চাইতে এইটা তো সামনাসামনি, এটা তো পাশাপাশি, এটা হচ্ছে পাই, আর এটা হচ্ছে সামনাসামনি, এটি হচ্ছে সিগমা। তো এই পাইয়ের তুলনায় সিগমা বন্ধনটা অধিক শক্তিশালী। কেন অধিক শক্তিশালী? কারণ তাদের অধিক্রমণের মাত্রাটা বেশি। তো এইটাই হচ্ছে যোজ্যতা বন্ধন মতবাদ। এবং এখন আমরা আরেকটু ব্যাখ্যা করব, আমরা একটা হাইড্রোজেন দিয়ে একটু ব্যাখ্যা করি। যেমন আমি এইখানে যদি একটা মৌল পরমাণু মৌল চিন্তা করি, এখানেও একটা চিন্তা করলাম। তো পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এটা আমরা জানি, এবং নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট, এইটাও আমরা সবাই জানি। ধরলাম এই জায়গায় একটা ইলেকট্রন আছে, এই জায়গায় একটা ইলেকট্রন আছে। তো এই যে দুইটা মৌল, এই দুইটা মৌলের দুইটা সমধর্ম বিশিষ্ট যারা আছে, মানে দুইটা নিউক্লিয়াস একে অপরকে বিকর্ষণ করবে, দুইটা ইলেকট্রন কি করবে? একে অপরকে বিকর্ষণ করবে।
এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে আকর্ষণ করবে, এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে আকর্ষণ করবে। ঠিক সেম ভাবেই আবার এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকেও আকর্ষণ করবে, এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকেও আকর্ষণ করবে। তো যখন আমরা এই দুইটা জিনিসকে একবারে অসীম দূরত্বে রাখবো, যখন অনেক দূরে রাখবো, তখন কি ঘটবে? তখন এদের যে ভিতরে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আছে, এই আকর্ষণ বা বিকর্ষণ মানটা শূন্য হয়ে যাবে। আবার যদি আমরা কি করি, এই দুইটা আমরা অসীম দূরত্বে রেখেছিলাম, তখন তাদের আকর্ষণ বা বিকর্ষণ মানটা একদম জিরো ছিল। আমরা আস্তে 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 দুইটাকে কাছে নিয়ে আসলাম। তো কাছে নিয়ে আসার সময় কি ঘটবে? এদের বন্ধন, এদের যে দূরত্ব, এটা আস্তে আস্তে কমে আসবে। তখন এদের আকর্ষণ এবং বিকর্ষণ এই দুইটা জিনিস এক সময় সমান হয়ে যাবে। এদের যে আকর্ষণ, আকর্ষণ বলটা আর বিকর্ষণ বলটা সমান সমান হয়ে যাবে। আকর্ষণ বল আর বিকর্ষণ বল সমান সমান হবে। ফলে তাদের ভিতরে একটা ন্যূনতম দূরত্বে এসে দেখা যাবে আকর্ষণ বল সমান সমান বিকর্ষণ বল হয়ে গেছে। তখন সেই জিনিসটাকে বলা হয় নিট বল। এই নিট বল মানে প্লাস মাইনাস কাটাকাটি হয়ে যেমন শূন্য হয়, ঠিক তেমনি আকর্ষণ বল বিকর্ষণ বল কাটাকাটি গিয়ে শূন্য হয়ে যাবে, তখন এটাকে বলা হবে নিট বল। এই নিট বলে এই দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব বা দুইটি পরমাণুর মধ্যবর্তী যে দূরত্ব, হ্যাঁ, ওই দূরত্বটুকুকেই বন্ধন দৈর্ঘ্য বলে। তখন সেই দূরত্বটাকেই তখন বন্ধন দৈর্ঘ্য বলা হয়। তাহলে এটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। বন্ধন দৈর্ঘ্যটা কি? যে একটা ন্যূনতম দূরত্ব, যে দূরত্বে দুইটা নিউক্লিয়াসের দুইটা পরমাণু, হ্যাঁ, দুইটা পরমাণু কি করবে, তাদের ন্যূনতম দূরত্ব শূন্য হবে, যার ফলে আকর্ষণ বিকর্ষণ বলটা কাটাকাটি হওয়ার পর নিট বল থাকবে। ওই নিট বলে তাদের যে মাঝখানে ন্যূনতম দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। এখন অরবিটাল গুলো সবসময় বিপরীত অতিক্রম। যেমন আমি এখন একটা যদি হাইড্রোজেন নিই, এখানে হাইড্রোজেন নিলাম, আমি এখানে একটা হাইড্রোজেন নিলাম, তাহলে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরবর্তীতে এইভাবে একটা স্পিন একমুখী, তার বিপরীত আরেকটা স্পিন নিয়ে এইভাবে বন্ধন গঠন করে। তো আজকে এই পর্যন্তই ছিল যোজ্যতা বন্ধন মতবাদ। আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী বিষয় যেটা আছে সেটা নিয়ে আমরা পড়ব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।